আমাদের 41 নাম্বার কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে, তার মধ্যে 41 নাম্বার কোশ্চেনটা আমরা সেট করলাম হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি সর্বাধিক ব্যাখ্যা করো। ঠিক আছে, তো হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তিটা সর্বাধিক, এটা আমরা এক্সপ্লেন করব কিভাবে। দেখো ইলেকট্রন আসক্তি বলতে আমরা মূলত কি বুঝি। ইলেকট্রন আসক্তি হলো যে কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে নতুন একটা ইলেকট্রন আসবে। ধরো এটা একটা পরমাণু, ধরো এটা হলো নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে তার ধরো দুটো ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে তার দুটো ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষপথে তারও কিছু ইলেকট্রন আছে, ধরো 3টা বা 4টা ইলেকট্রন আছে। ওকে, তাহলে এখন নূতন একটা ইলেকট্রন, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে যখন নূতন একটা ইলেকট্রন এই পরমাণুটার এই সর্বশেষ কক্ষপথে আসতে চায়, তখন এই যে পরমাণুটার যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটার প্রতি যে আকর্ষণটা ফিল করবে বা যে চাহিদাটা ফিল করবে, এই চাহিদাটাকেই বলা হবে কিন্তু আমাদের ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়? একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে নতুন একটা ইলেকট্রন আমি নিয়ে আসব। ঠিক আছে, এই নিয়ে আসাটার জন্য সেখানে ওই নতুন ইলেকট্রনের প্রতি ওই পরমাণুর নিউক্লিয়াসটা যে পরিমাণ আকর্ষণটা ফিল করবে, ওই আকর্ষণটাই হলো যে কি আমাদের ইলেকট্রন আসক্তি। ওকে, তাহলে আমরা জানি কি একটা পর্যায় সারণীর আকার যত, মানে পরমাণুর আকার যত ছোট হবে, আমাদের এই ইলেকট্রনের আসক্তির মানটা তত বেশি হবে। কারণ কি বলতো, ধরো একটা ছোট আকৃতির হলো যে কি একটা পরমাণু, ধরো এটা হলো যে এটা হলো আমার ছোট আকৃতির একটা পরমাণু, আর এটা হলো বড় আকৃতির একটা পরমাণু। কারণ এখানে আমি কক্ষপথ দেখাইছি 3টা, আর এখানে আমরা কক্ষপথ দেখাইলাম 2টা। তো এখন কি হবে দেখো, এখন কি হবে, এই যে এখানে যদি আমি একটা মানে ইলেকট্রন নিয়ে আসি, তাহলে এই ইলেকট্রনটা এই পরমাণুর নিউক্লিয়াস থেকে একটু দূরে অবস্থান করতেছে। তার মানে পরমাণুর আকার যত বড় হবে, আগমনী ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়বে, আর পরমাণুর আকার যত ছোট হবে, আগমনী ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা কমবে। ফলে এখানে আকর্ষণটা বেশি হবে, এখানে আকর্ষণটা কম হবে। ফলে এই যে আগমনী ইলেকট্রনটা আছে, এই আগমনী ইলেকট্রনটা খুব সহজেই এখানে তার পরমাণুর কক্ষপথে আসতে পারবে, মানে সর্বশেষ কক্ষপথে এসে যুক্ত হতে পারবে। কার ক্ষেত্রে যুক্ত হতে পারবে? আকার যদি ছোট হয় তার ক্ষেত্রে যুক্ত হতে পারবে। কি ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পেলাম এটা যে পরমাণুর আকার যদি ছোট হয়, ইলেকট্রন আসক্তি বেশি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাটমিক রেডিয়াসটা যদি কমে, তাহলে ইলেকট্রনের যে অ্যাফিনিটি, মানে ইলেকট্রন অ্যাফিনিটি বলতে আমাদের কি বোঝানো হয়? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রনের অ্যাফিনিটি, এই মানটা কিন্তু বাড়ে। বুঝতে পারছো? আমাদের কিন্তু এই ব্যাপারটাই কিন্তু এই প্রশ্নের মূল আলোচ্য বিষয়। এইটা যদি তুমি ঠিকঠাক বোঝো, তাহলে কোশ্চেন ধরতে পারবা খুব সহজেই। তাহলে আমরা কি বললাম? যে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি সর্বাধিক। এবার আসো, হ্যালোজেন সমূহরা পর্যায় সারণীর কোথায় অবস্থান করে। দেখো, পর্যায় সারণীতে গ্রুপ 1 থেকে শুরু করে একদম 17, 18, মানে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, আমরা জানি যে 1 নম্বর গ্রুপের আকার সব থেকে বড়, এরপরে ধীরে ধীরে গ্রুপগুলোর আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সব থেকে ছোট হলো যে কোন গ্রুপ? 18 নম্বর গ্রুপ। আচ্ছা, তাহলে এখন 18 নম্বর গ্রুপের মৌলগুলোর যেহেতু অষ্টক পূর্ণ থাকে, তাই তাদের কিন্তু ইলেকট্রনের প্রতি বাহিরের যে এক্সট্রা যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এটা কিন্তু নতুন ইলেকট্রন, এই ইলেকট্রনের প্রতি তাদের চাহিদাটা কম থাকে, বা থাকে না বললেই চলে। বুঝতে পারছো? থাকে, হ্যাঁ, যেমন তোমার হিলিয়াম বা নিয়নের ক্ষেত্রে একেবারেই থাকে না, হ্যাঁ, আর্গন, ক্রিপ্টন এদের ক্ষেত্রে কিছুটাও থাকে। তো যাই হোক, সেটা হলো পরের ব্যাপার। তবে আমরা যে জিনিসটা জানি যে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূর্ণ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মানটা 0, জেনারেলি যেটা চিন্তা করা হয় আর কি। ঠিক আছে, আর যেটা এক্সেপশনাল কেস, সেটা আলাদা বিষয়। তাহলে একটা পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপকে যদি আমি বাদ দিয়ে দেই, এটাকে যদি আমরা হিসাবের বাহিরে রাখি, তাহলে আমাদের গ্রুপ থাকে কয়টা? 17টা। ঠিক আছে, তাহলে 1 নম্বর গ্রুপ থেকে যত আমি 17 নম্বর গ্রুপের দিকে যাব,
অ্যাটমিক রেডিয়াস মানে পরমাণুর আকারটা ধীরে ধীরে কি পাবে, হ্রাস পাবে। তাহলে গ্রুপ 1 থেকে শুরু করে 17 নম্বর গ্রুপের মৌলের আকার কি হবে, সব থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে কি বলছি, আকার যদি ছোট হয় ইলেকট্রন আসক্তিটা কি হবে, বেশি হবে। এই কারণেই আমাদের হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির মানটা কি হয়, সর্বাধিক হয়। দেখো এখানে আমি আবার বলি, এই যে আমাদের নিউক্লিয়াস আছে, আকার যদি ছোট হয় নিউক্লিয়াসের সাথে আগমনী ইলেকট্রনের দূরত্ব কম হয়, আকর্ষণ বেশি হয়। আর আকার যদি বড় হয় মানে এটা হলো যে কি, দূরত্ব কম, মানে যদি তোমার আকার যদি কি হয়, ছোট হয়, আকার ছোট হলে দূরত্ব কম, আকর্ষণ বেশি। তাহলে দূরত্ব কম, আকর্ষণ বেশি মানে ইলেকট্রন আসক্তি এই মানটাও কি বেশি। কিন্তু এখানে কি হচ্ছে, আরও একটা শক্তি স্তর বাইরে গেছে। তাহলে শক্তি স্তর যদি বাড়ে তাহলে কি হয়ে যাবে, আমাদের আকার বড় হয়ে যাবে। ঠিক আছে, এখানে হলো কি আমাদের আকার বড়। ওকে, আকার বড়, তাহলে দূরত্ব কি হবে, বেশি হবে। দূরত্ব বেশি হলে কি হবে, আকর্ষণ কম হবে। আর আকর্ষণ কম মানে ইলেকট্রনের অ্যাফিনিটি বা চাহিদাটা কম। তাহলে এই যে পরমাণু, এই পরমাণুর সাইজটা কি বড়, এই পরমাণুর সাইজটা কি ছোট, ধারাবাহিকভাবে এই পরমাণুর সাইজ সব থেকে ছোট। বুঝতে পারছো ব্যাপার? তাহলে এটাকে যদি আমরা 17 নম্বর গ্রুপ ধরি তাহলে এটার ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি হবে, এটার ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম হবে। কি ব্যাপারটা কি বুঝতে পারতেছো? না বোঝার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি কি হচ্ছে, সর্বাধিক হচ্ছে। ওকে, অর্থাৎ এই যে আমরা যদি হিসাব করি যে আমরা যদি বলি যে ধরো লিথিয়ামের হলো কত, 3 মানে কি, হিলিয়ামের পরে কি আসছে 2s1, তারপরে হলো যে লিথিয়ামের পরে ধরো বেরিলিয়াম 4 মানে কি, হিলিয়ামের পরে 2s2। তাহলে সর্বশেষ কক্ষপথে কি বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে না। বোরন 5 2s2 2p1, তারপর হলো যে কার্বন 6 2s2 2p2, নাইট্রোজেন 7 2s2 2p3, অক্সিজেন 8 2s2, এখানে হিলিয়াম আছে। ঠিক আছে, হিলিয়াম 2s2 2p4, ফ্লোরিন 9, হিলিয়াম 2s2 2p5। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের বাদিক থেকে ডান দিকে গেলে এরা কিন্তু একটা পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে অবস্থান করতেছে। লিথিয়াম বেরিলিয়াম ডট ডট করে তুমি এখানে অক্সিজেন, হ্যাঁ, তারপর হলো যে তুমি ফ্লোরিনের দিকে আসবা। ঠিক আছে, এটা হলো একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে। তাহলে একই শক্তি স্তরে যখন ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, হ্যাঁ, ওই শক্তি স্তরে আমাদের শক্তি স্তরের যে আকার, হ্যাঁ, সেই আকারটা কি হইতে থাকবে, সংকুচিত হইতে থাকবে। তার মানে পরমাণুর আকারটাও কি হবে, সংকুচিত হবে। শক্তি স্তরের আকারটা সংকুচিত হওয়া মানে পরমাণুর আকারটাও সংকুচিত হওয়া। তো তখন কি হবে, আমাদের ইলেকট্রনের অ্যাফিনিটি বা আসক্তিটা বেড়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। ওকে ওকে, লিখে ফেলো ব্যাপারটা। আমরা আমাদের 2 নম্বর কোশ্চেনে চলে আসি। 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। দেখো কিছুক্ষণ আগেই আমরা কি বললাম, আমরা বললাম অ্যাটমিক রেডিয়াস যদি কি হয়, ছোট হয়, হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এটা বললাম। ঠিক আছে, তাইলে এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এখন ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা দেখো তো। এখানে কি আছে, কি লেখা, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। দেখো এই তত্ত্ব অনুসারে আমাদের গ্রুপ 17 নম্বরের মৌলগুলো কি কি, গ্রুপ 17 এর মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কি হচ্ছে, পরমাণুর আকার বেড়ে যাচ্ছে। উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার কি পায়, বৃদ্ধি পায়। বুঝো ব্যাপার, উপর থেকে নিচের দিকে নামতেছি কিন্তু আমরা,
ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার কি পায়? বৃদ্ধি পায়। তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়া মানে, অ্যাটমিক রেডিয়াসটা বৃদ্ধি পাওয়া মানেই ইলেকট্রন অ্যাফিনিটি মানে আসক্তিটা কি পায়? হ্রাস পায়। তাহলে এই অবস্থায় আমাদের এখানে কি হওয়ার কথা ছিল? এখানে হওয়ার কথা ছিল এটা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হওয়ার কথা, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল। বুঝতেছো ব্যাপারটা? মানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কারণ ফ্লোরিনের আকার ছোট। বুঝতে পারতেছো ব্যাপারটা? কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, লিখছি কি আমরা, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তার মানে ঘটনাটা উল্টে যাচ্ছে, ক্লোরিনের বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন এবং সব থেকে কি শেষে আয়োডিন। কি ব্যাপারটা ক্লিয়ার? এখন এটার কারণটা কি? এটা না হয়ে এটা হওয়ার কারণটা কি? এটার হওয়ার কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এটার হওয়ার কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রবলেমটা কোথায় দেখো, এবার সেই প্রবলেমে আমরা আসব। তাহলে আমরা ফ্লোরিন আর ক্লোরিনকে নিয়ে একটু চিন্তা করি। ফ্লোরিনের হলো 9 মানে কি? 9 মানে হলো আমার হিলিয়াম, তারপরে হলো আমাদের 2s2 2p5। আর ক্লোরিন মানে হলো 17 মানে হলো নিয়ন 3s2 3p5। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, এখানেও আমার সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, এখানেও আমাদের সর্বশেষ কক্ষপথে হলো 7টা ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু 7টাই, ইলেকট্রনে কোনো প্রবলেম নেই, সংখ্যাগত দিক থেকে সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা কোথায় দেখো, এই যে ফ্লোরিনের ক্ষেত্রে এন এর মান হয়েছে 2, সর্বশেষ কক্ষপথে এন এর মান হয়েছে 2, আর ক্লোরিনের ক্ষেত্রে এন এর মান হয়েছে 3। বুঝো ব্যাপারটা? ফ্লোরিনের ক্ষেত্রে এন মানে কি, সর্বশেষ কক্ষপথে কয়টা শক্তি স্তর আছে? এন এর মান হয়েছে কত? 2। আর ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, কয়টা অরবিটাল আছে, শক্তি স্তর আছে কয়টা? 3টা শক্তি স্তর আছে। তাহলে শক্তি স্তর যদি বাড়ে তখন সমস্যাটা কোথায় হয় দেখো, ইলেকট্রনের ধারণ ক্ষমতা। আমরা একটু নিয়ে আসি ইলেকট্রনের ধারণ ক্ষমতা। তাহলে n = 2 হলে 2n² এর সূত্র অনুসারে 2 × 2² মানে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? 8টি ইলেকট্রন। তার মানে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। আর n এর মান যদি 3 হয় তাহলে 2n² এর সূত্র অনুসারে 2 × 3² তার মানে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 18টা ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে এখন দেখো, এখানে ধারণ ক্ষমতা হয়েছে 8টা, আমার ইলেকট্রন আছে 7টা। দেখো ব্যাপারটা, ধারণ ক্ষমতা হয়েছে 8টা কিন্তু ইলেকট্রন আছে কয়টা? 7টা। আর এখানে ধারণ ক্ষমতা হলো 18টা, ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে দেখো, ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রনের ধারণ ক্ষমতা কম, ধারণ ক্ষমতার কাছাকাছি ইলেকট্রন আছে, মানে প্রায় পরিপূর্ণ হয়ে যাবে অবস্থায় আছে। তার মানে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, আর ইলেকট্রন ঘনত্ব বেশি হলে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি হয়। তার মানে এখানে যে ফ্লোরিনের অলরেডি 7টা ইলেকট্রন আছে, এই যে এখানে ফ্লোরিনের মধ্যে অলরেডি যে 7টা ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রনের মধ্যে নিজেদের মধ্যেই কি আছে? ইলেকট্রন বিকর্ষণ বল ক্রিয়াশীল অবস্থায় আছে। তাইলে নতুন যে একটা ইলেকট্রন আসবে, ইলেকট্রন আসক্তি মানে কি, নতুন তো একটা ইলেকট্রন আসবে, তাই না? সে নতুন ইলেকট্রন আসতে গেলে এই যে বিকর্ষণ, ইলেকট্রনের বিকর্ষণের বাধাটা অতিক্রম করে তারপরে আসতে হবে, তার আগে সে আসতে পারবে না। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নাই। কেন ক্লোরিনের ক্ষেত্রে প্রবলেমটা নাই? দেখো, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনের ধারণ ক্ষমতাটা হলো যে 18, মানে 18টা ইলেকট্রন ধারণ ক্ষমতার মতো তার জায়গা আছে, কিন্তু ইলেকট্রন আছে মাত্র 7টা। তাহলে কি এখানে ইলেকট্রনের ঘনত্বটা অনেক কম। তাহলে ফ্লোরিনের ইলেকট্রনগুলো যতটা বিকর্ষণ বল ফিল করবে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন যতটা বিকর্ষণ বল ফিল করবে, সেই বিকর্ষণ বলটা কিন্তু ক্লোরিনের মধ্যে থাকবে না। আর ক্লোরিনের মধ্যে যদি বিকর্ষণ বলটা না থাকে, তাহলে নতুন একটা ইলেকট্রন ক্লোরিনের কক্ষপথে খুব ইজিলি মুভ করতে, মানে চলে আসতে পারবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এখানে আমি ব্যাপারটা আর একটু এইভাবে একটু দেখাই। দেখো, ধরো ক্লোরিনের আকারটা হলো কি, ছোট। এটা ধরো ক্লোরিনের নিউক্লিয়াস, এটা হলো ধরো ক্লোরিনের নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হলো ক্লোরিনের নিউক্লিয়াস, আর এটা ধরো প্রথম কক্ষপথ, আর এটা ধরো দ্বিতীয় কক্ষপথ। ওকে, আর এটা ধরো তুমি
এটা ধরো তুমি ক্লোরিনের নিউক্লিয়াস, এটা হলো ক্লোরিনের নিউক্লিয়াস। ক্লোরিনে তোমার 3টা কক্ষপথ আছে, এ হলো একটা কক্ষপথ, এই হলো একটা কক্ষপথ, এই হলো একটা কক্ষপথ, 3টা কক্ষপথ। তাহলে আমি তৃতীয় কক্ষপথটাকে শুধুমাত্র দেখাই। এখানে তৃতীয় কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, বুঝো ব্যাপারটা। এখানে তৃতীয় কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে সরি, এখানে n=2 মানে দ্বিতীয় কক্ষপথে আছে এখানে 7টা ইলেকট্রন, ঠিক আছে। আর এখানে তৃতীয় কক্ষপথে n=3, আকারটা অনেক বড়, এখানে আছে তোমার 7টা ইলেকট্রন, কি ঠিক আছে। তাহলে এখন তৃতীয় কক্ষপথের আকার অনেক বড়, এই বড় আকারের মধ্যে 18টা ইলেকট্রন থাকতে পারে। এই যে এখানে এই কক্ষপথে 18টা ইলেকট্রন পর্যন্ত থাকতে পারবে, কিন্তু এই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 8টা ইলেকট্রন থাকতে পারবে এই কক্ষপথে। তাই এই কক্ষপথে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি, কিন্তু এখানে এই ক্লোরিনের মধ্যে ইলেকট্রন বিকর্ষণ নেই বললেই চলে, নেই বললেই চলে। এখন ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তি হলো নতুন একটা ইলেকট্রনের প্রতি কোনো একটা পরমাণু যে আকর্ষণটা দেখাবে। তাহলে আমি এখানে যদি নতুন একটা ইলেকট্রন নিয়ে আসি, ধরো এই একটা ইলেকট্রন নতুন, তাহলে ও কি এখানে আসবে নাকি এখানে আসবে? কোনটাতে আসবে? এই ইলেকট্রনটা যদি এই ফ্লোরিনের এখানে আসতে চায়, এই ফ্লোরিনের এখানে যদি এই ইলেকট্রনটা আসতে চায়, তাহলে এই যে ইলেকট্রন আগে থেকে 7টা আছে, এদের বিকর্ষণ বাধাটা অতিক্রম করে তারপরে এখানে আসতে হবে। কিন্তু ক্লোরিনে সেই প্রবলেমটা নাই। ক্লোরিনে খুব ইজিলি সে চলে আসতে পারবে, কারণ ক্লোরিনের মধ্যে ইলেকট্রন বিকর্ষণ বলটা নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা একটু সামারিটা নিই। সামারিটা হলো কি, যে অ্যাটমিক রেডিয়াসের কথা যদি আমি চিন্তা করি, অ্যাটমিক রেডিয়াসের কথা চিন্তা করলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কার তুলনায়? ক্লোরিনের তুলনায়। কিন্তু বাস্তবিক পক্ষে কি দেখা যায় ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কিন্তু হয়ে গেল কার? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে এর কারণ ব্যাখ্যা দিতে যাই আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয় তখন ইলেকট্রনের অ্যাফিনিটিটা কমে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? ইলেকট্রন ঘনত্ব বেশি হলে কি হবে? ইলেকট্রন বিকর্ষণ এটা বেশি হয়ে যাবে। ইলেকট্রন বিকর্ষণ যত বেশি হবে, নতুন ইলেকট্রনের প্রতি চাহিদাটা তত কমে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আমরা 43 নম্বর কোশ্চেনে আসবো। আমাদের 43 নম্বর কোশ্চেনটা কি দেখো, ফ্লোরিনের জারণ অবস্থা স্থির কিন্তু অন্যান্য হ্যালোজেন সমূহের পরিবর্তনশীল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা অন্যান্য হ্যালোজেন বলতে, এই যে অন্যান্য হ্যালোজেন বলতে আমি শুধুমাত্র ক্লোরিনেরটাই আমরা উদাহরণ হিসেবে আনবো। আর ক্লোরিনেরটা যখন আমি উদাহরণ হিসেবে আনবো, তোমরা অবশ্যই ব্রোমিন এবং আয়োডিন এই ব্যাপারটাকে তোমরা বুঝে নেবা এবং ওটা তোমরা প্র্যাকটিস করবা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্লোরিনের জারণ অবস্থায় স্থির কিন্তু অন্যান্য হ্যালোজেন সমূহেরটা পরিবর্তনশীল, এটা ব্যাখ্যা করবা তোমরা শুধুমাত্র ওই যে এটা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে পড়ানো হয়েছে। অক্সিজেনের জারণ অবস্থা স্থির, আর হলো যে সালফারের জারণ অবস্থা পরিবর্তনশীল, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, ঠিক আছে, লেকচার নাম্বার 6 ওখানে আলোচনা করা হয়েছে। তো এখানে হলো যে কি ফাঁকা ডি অরবিটাল, সেটা আমি আবারও বলতেছি, ফাঁকা ডি অরবিটাল এটা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমাদের জারণ অবস্থা আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হলো সর্বাধিক বিজোড় অরবিটাল তৈরি করেও আমরা জারণ অবস্থা তৈরি করতে পারি, আবার ইলেকট্রন অপসারণ করার মাধ্যমে জারণ অবস্থা তৈরি করতে পারি। তাইলে আমাদের এখানে এরা যেহেতু অধাতু, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যেহেতু অধাতু, এদের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ত্যাগ করে জারণ অবস্থা তৈরি করতে হবে না। এদের ক্ষেত্রে জারণ অবস্থাগুলো তৈরি করতে আমার কি প্রয়োজন হবে? সর্বাধিক বিজোড় অরবিটাল যে কাঠামো, এই কাঠামোটা আমরা তৈরি করতে পারবো। যত বেশি বিজোড় অরবিটাল কাঠামো তৈরি করতে পারবো, তার জারণ অবস্থাটা তত বেশি হবে, কি ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি ফ্লোরিনের ক্ষেত্রে। ফ্লোরিন হলো কত? 9। ফ্লোরিন যেহেতু 9, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায়? হিলিয়াম। হিলিয়ামের পরে কি হবে? 2s2, 2px2, 2py2, 2pz1। তাহলে দেখো এখানে ফ্লোরিনের বিজোড় অরবিটাল আছে কিন্তু একটা, অর্থাৎ এটাকে যদি আমরা হুন্ডের নিয়ম অনুসারে লিখি তাহলে দেখবা তুমি এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এ হলো হিলিয়াম, একটা বক্স দিলাম, দুইটা বক্স দিলাম পি অরবিটালের জন্য। এবার যদি আমরা ইলেকট্রনগুলোকে এখানে দেই, 2s এ আছে আমাদের দুইটা ইলেকট্রন,
আর 2p(x2)তে দুইটা ইলেকট্রন, যেটা আমরা এখানে দেব দুইটা, 2py2তে আছে দুইটা, আর 2pz এ আছে একটা। তাহলে এই যে আমাদের বিজোড় অরবিটালটা আছে, একটা বিজোড় অরবিটাল আছে এখানে। যেহেতু ওর বিজোড় অরবিটালটা 1, তাহলে ফ্লোরিনের জারণ সংখ্যা 1। কি বুঝতে পারছো ব্যাপার? তাহলে ফ্লোরিনের জারণ সংখ্যা 1। এখন এই বিজোড় অরবিটালকে আমরা আর বিজোড় বানাইতে পারি না। কেন পারি না? কারণ n = 2 হলে l ≠ 2। সুতরাং 2D অরবিটাল সম্ভব নয়। তাহলে 2D অরবিটাল যদি সম্ভব না হয়, তাহলে আর আমরা এটাকে কি করতে পারবো না, এটাকে আর আমরা এক্সটেনশন করে এটাকে আর আমরা বিজোড় অরবিটাল তৈরি করতে পারবো না। তাই ফ্লোরিনের জারণ সংখ্যা ফিক্সড মান 1, আর এই কারণে বলা হয়েছে ফ্লোরিনের জারণ অবস্থা স্থির। কি ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু কি বলা হয়েছে, অন্যান্য হ্যালোজেন সমূহের জারণ অবস্থা পরিবর্তনশীল। এখানে অন্যান্য হ্যালোজেন সমূহ বলতে আমি ক্লোরিন নিয়ে ব্যাখ্যা করব, তোমরা অবশ্যই ব্রোমিন এবং আয়োডিনকে বুঝে নেবা একইভাবে, ঠিক আছে? তাইলে দেখো এখানে আমরা যদি ক্লোরিন নিয়ে আলোচনা করি, তাহলে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি। ক্লোরিন মানে কত? 17। 17 হলে কি হবে? 17 হলে হবে নিয়নের পরে কি হবে আমাদের 3s2, 3px2, 3py2, আর হলো কি 3pz1। ডান। তাইলে এখন দেখো এখানে অলরেডি আমার বিজোড় অরবিটাল কয়টা? একটা। এখন দেখো n = যদি 3 হয়, তাহলে l = 2 হবে। সুতরাং 3D অরবিটাল সম্ভব। 3D অরবিটাল সম্ভব। এই যে 3D অরবিটাল সম্ভব হয়েছে, এই 3D অরবিটালের কারণেই আমাদের কি হবে, এই ক্লোরিনকে যদি আমি প্রথমবার এক্সাইটেড করি, প্রথমবার এক্সাইটেড করলে কি হবে দেখো, 3s2, 3px2, এই যে এখানে আমাদের এই যে 3p-তে কয়টা ইলেকট্রন আছে দেখো, এখানে তো একটা জোরগুলো ভাঙবে, জোর ভাঙে ইলেকট্রন সর্বাধিক বিজোড়ে রূপান্তরিত হবে। দেখো এটা যদি আমরা ভাঙাই দেই তাহলে কি হবে দেখো, 3p, এটা যদি আমরা ভাঙাই দেই কি হবে দেখো, 3py1, মানে এখানে একটা ইলেকট্রন থাকবে, 3pz1, আর একটা ইলেকট্রন চলে যাবে কোথায় 3dxy1 এ যাবে। তাহলে দেখো এখন অলরেডি আমার 3টা বিজোড় অরবিটাল হয়ে গেছে। আগে ছিল বিজোড় অরবিটাল একটা বিজোড় অরবিটাল থাকার কারণে জারণ সংখ্যা 1, 3টা বিজোড় অরবিটালের কারণে জারণ সংখ্যা 3। ঠিক একইভাবে ক্লোরিনকে যদি আমরা আবার এক্সাইটেড করি, আবার এক্সাইটেড করলে কি হবে দেখো, এই হলো নিয়ন, তাহলে কি হবে এখানে 3s2, তখন আবার এটাও ভেঙে যাবে, 3px1 হবে, 3py1 হবে, 3pz1 হবে, 3dxy1 হবে, আবার 3dyz1 হবে। তার মানে এখানের একটা ইলেকট্রন কোথায় চলে গেছে, আরও একটা ডি অরবিটালে চলে গেছে। তার মানে এখন টোটাল ডি অরবিটালে আমাদের মানে টোটাল কয়টা বিজোড় কাঠামো হয়ে গেছে দেখো, 5টা বিজোড় কাঠামো হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় জারণ সংখ্যা হবে কত? 5। কি বুঝতে পারতেছো ব্যাপারটা? ফাইনালি দেখো এই ক্লোরিনকেও যদি আমি এক্সাইটেড করি, এটাকেও যদি আমি এক্সাইটেড করি, তখন কি হবে দেখো, এই যে 3s এ যে ইলেকট্রনটা আছে না, 3s এ, এখান থেকেও কিন্তু ইলেকট্রনটা কোথায় চলে যাবে, 3D অরবিটালে চলে যাবে, 3py1, 3pz1, 3dxy1, 3dyz1, 3dzx1। তাহলে এখন দেখো টোটাল কয়টা বিজোড় অরবিটাল হয়ে গেছে দেখো, 7টা বিজোড় অরবিটাল হয়েছে। সুতরাং এর জারণ অবস্থা কত হচ্ছে? 7 হচ্ছে। বুঝতে পারতেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন আমরা কি বলছি, ফ্লোরিনের জারণ অবস্থা স্থির। তাহলে ফ্লোরিনের জারণ অবস্থা স্থির কেন? কারণ এখানে 2D অরবিটাল সম্ভব নয়, তাই এই জারণ অবস্থাটা স্থির। আর অন্যান্য হ্যালোজেন সমূহের পরিবর্তনশীল। অন্যান্য হ্যালোজেন বলতে আমি এখানে কোন হ্যালোজেনটাকে বুঝাইছি? ক্লোরিনটাকে বুঝাইছি। ক্লোরিন দিয়ে আমি এখানে উদাহরণটা নিয়ে আসছি। এখন এখানে আমি দেখতে পাচ্ছি কি, যে তৃতীয় কক্ষপথে n = 3 হলে l = 2 হবে, সুতরাং 3D অরবিটাল হবে। আর 3D অরবিটাল হলে কি হবে, আমাদের ইলেকট্রনগুলোকে যখন আমি এক্সাইটেড করব, পরমাণুটাকে যখন আমরা এক্সাইটেড করব, তখন ইলেকট্রনগুলো লাফাইয়া কোথায় চলে যাবে, তার যে বহিস্থ যে 3D অরবিটাল আছে, সেই 3D অরবিটালে সে সর্বাধিক বিজোড় কাঠামো তৈরি করবে। আর অধাতুর ক্ষেত্রে আমরা কি বললাম, যত বেশি বিজোড় কাঠামো হবে তার জারণ সংখ্যা তত বেশি হবে। এই কারণে ফ্লোরিনের জারণ সংখ্যা ফিক্সড 1, বাট ক্লোরিনের জারণ সংখ্যা 1, 3, 5, 7 হতে পারে। আর ক্লোরিনের যদি 1, 3, 5, 7 হয়, ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রেও কি হবে, 1, 3, 5, 7 এই জারণ সংখ্যাগুলো তারা প্রদর্শন করতে
পারবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা তাইলে এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা হলো কি দেখো, ফ্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখায় না। ঠিক আছে, ফ্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখায় না, কিন্তু ক্লোরিন দেখায়, ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা ঠিক আমার আগের প্রশ্নের সাথে রিলেটেড। ঠিক আছে, তার আগে আমরা ব্যাপারটায় আসি, অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কি। দেখো অসামঞ্জস্যতা বিক্রিয়া হলো, দেখো অসামঞ্জস্যতা বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি এটা আগে আমরা একটু চিনে নিই। ঠিক আছে, এটা হলো যে কি, জারণ বিজারণ বিক্রিয়ায়, মনে রাখবে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ায় যদি একই অণুর পরমাণুগুলো একই সাথে জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে, তবে ওই বিক্রিয়াকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলা হয়। অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এখন এখানে একটু কথা আছে, এই যে একই অণু, এই অণুটা কিন্তু মৌলিক অণু হতে হবে। এখানে কিন্তু যৌগিক অণু হলে এটাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া তুমি বলতে পারবা না। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলে দেই, এখানে একটু মেনশন করে দিতে হবে, একই অণু বলতে এই অণুটা কি হতে হবে, আমাদের মৌলিক অণু হতে হবে। ঠিক আছে, কোনো যৌগিক অণু হইতে পারবে না। অসামঞ্জস্যতা বিক্রিয়ার শর্তই হলো কি, জারণ বিজারণ বিক্রিয়া মাস্ট, এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া হবে, এবং একই মৌলের অণু হইতে হবে, এবং সেই অণুগুলোর যে মধ্যে যে পরমাণুগুলো থাকবে, পরমাণুগুলো একই সাথে জারক এবং বিজারক উভয় রূপে আচরণ করবে। তাহলেই ওই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, অসামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। তাহলে দেখো ব্যাপারটা কি হবে, অসামঞ্জস্যতা বিক্রিয়াতে আমরা জানি কি, জারণ মানে কি, জারণ মানে ইলেকট্রন ত্যাগ মানে চার্জ বৃদ্ধি, আর চার্জ বৃদ্ধি মানে জারণ যার বিক্রিয়া হয় সে অবশ্যই হবে বিজারক, সে কি হবে, বিজারক হবে। ঠিক আছে, আচ্ছা, আর যার জারক হবে তার হবে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কি হবে, ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ মানে কি হবে, চার্জ হ্রাস হবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাইলে এবার দেখো আমাদের ফ্লোরিন কেন অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখায় না। কারণটা হলো, ফ্লোরিনের জারণ সংখ্যাটা একটা স্থির ভ্যালু। দেখো ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, ফ্লোরিনের জারণ সংখ্যাটা কিন্তু স্থির, এর জারণ সংখ্যা কত হবে, +1, একটা ফিক্সড মান। ফ্লোরিনের জারণ সংখ্যাটা +1, এটা একটা ফিক্সড মান। ঠিক আছে, পাশাপাশি দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো সব থেকে বেশি। আমাদের যে 118টা মৌল আছে, দেখো একটু বলে নেই যে জারণ সংখ্যা, দেখো জারণ সংখ্যা প্লাস মাইনাস হতে পারে, জারণ সংখ্যা প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, তাইলে এখন কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে, দেখো ধরো এ একটা পরমাণু, বি আর একটা পরমাণু, তাহলে এই দুইটা পরমাণুর মধ্যে কার জারণ সংখ্যা, মানে এটা একটা যৌগ ধরো, এই যৌগের মধ্যে কার জারণ সংখ্যা কি তুমি প্লাস ধরবা আর কার জারণ সংখ্যা কি তুমি মাইনাস ধরবা। মনে রাখবা, ইলেকট্রোনেগেটিভিটির মান যার কম সে হবে প্লাস, আর ইলেকট্রোনেগেটিভিটির মান যার বেশি সে হবে মাইনাস। তাহলে আমি কি বললাম বলো, ইলেকট্রোনেগেটিভিটি, EN দ্বারা কি বুঝাইছি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে সেটা হবে ঋণাত্মক, আর কম হলে সেটা হবে কি ধনাত্মক। এখন খেয়াল করো আমি কি বলতেছি, কথা একটু মনোযোগ সহকারে শুনবা। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 4.0, এটা হলো সর্বাধিক ভ্যালু। ঠিক আছে, তাহলে
ফ্লোরিনের যত যৌগ তুমি পাবা এই পৃথিবীতে, সকল যৌগের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4.0। আর 4.0 মানে কি? এটা সর্বাধিক একটা মান, এর থেকে মান বেশি হইতে পারে না। তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি হলো কার? ফ্লোরিনের, এর থেকে বেশি হতে পারে না। ঠিক আছে, তাহলে ফ্লোরিনের যৌগগুলোতে অন্য পরমাণু সমূহের তড়িৎ ঋণাত্মকতার মান অবশ্যই ফ্লোরিন থেকে কম থাকবে। তার মানে ফ্লোরিন অলওয়েজ নেগেটিভ। ফ্লোরিনকে তুমি যেখানেই মানে তুমি দেখো না কেন, ফ্লোরিন যে যৌগের মধ্যেই দেখো না কেন, ফ্লোরিন সেখানে অবশ্যই কি আধানগ্রস্ত অবস্থায় থাকবে? ঋণাত্মক আধানগ্রস্ত অবস্থায় থাকবে। আর ফ্লোরিনের জারণ সংখ্যা কত হয়? ফ্লোরিনের জারণ সংখ্যা কত হয়? 1। তাহলে 1 মানে ফ্লোরিন সারা জীবনেই কত জারণ সংখ্যা দেখাবে? -1 জারণ সংখ্যা প্রদর্শন করবে। ফ্লোরিন মুক্ত অবস্থায় 0, বুঝতে হবে ব্যাপারটা। ফ্লোরিন মুক্ত অবস্থায় 0, আর ফ্লোরিনের জারণ সংখ্যা হলো যে কত? -1। অন্য কোনো জারণ সংখ্যা যদি প্রদর্শন করে তাহলে সে -1 জারণ সংখ্যা প্রদর্শন করবে, আর কোনো জারণ সংখ্যা তার সম্ভব না ফ্লোরিনের। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ফ্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখাবে, কারণ তার জারণ সংখ্যা ফ্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে হ্রাস পেয়ে -1 হতে পারে। -1 হতে পারে, 0 থেকে হ্রাস পেয়ে -1 হতে পারে, এর থেকে বেশি কিছু হতে পারবে না। তাহলে চার্জ কি পাবে? হ্রাস পাবে। চার্জ হ্রাস পাওয়া মানে কি? ফ্লোরিন একটা কি হবে? জারক হবে। অর্থাৎ ফ্লোরিন কখনোই কি হতে পারবে না? বিজারক হতে পারবে না। বুঝতে পারতেছো ব্যাপারটা? ফ্লোরিন কখনো বিজারক হতে পারবে না। দেখো এখানে আমি কি লিখছি? চার্জ হ্রাস পাইলে কি হবে? চার্জ হ্রাস পাইলে জারক হবে। বুঝো ব্যাপারটা? চার্জ হ্রাস পাইলে জারক হবে। তাহলে আমাদের অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কি? অসামঞ্জস্যতা বিক্রিয়া হলো জারক এবং বিজারক উভয় রূপে আচরণ করতে হবে। একই পরমাণুতে, একই অণুতে, একই মৌলিক অণুতে অবস্থিত যে পরমাণুগুলো থাকবে, এখন ফ্লোরিনকে তো আমরা কিভাবে লিখি? F2 লিখি। তাহলে F2 ফ্লোরিন অণু, এই ফ্লোরিন অণুতে আমার 2টা ফ্লোরিন পরমাণু আছে। তার মানে ফ্লোরিনের অণুটা যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেখানে আমরা 2টা ফ্লোরিন পরমাণু পাবো। প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুরই তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি 4.0। তাহলে ফ্লোরিন কি করতে পারে? তার চার্জ 0 থেকে হ্রাস পেয়ে -1-এ নিতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। তাহলে চার্জ যদি মাইনাস হয় তাহলে সে কি হবে? চার্জ হ্রাস। এই যে দেখো, চার্জ হ্রাস মানে জারক। তার মানে ফ্লোরিন কি হিসেবে আচরণ করতে পারবে? জারক হিসেবে আচরণ করতে পারবে। সে কি হিসেবে আচরণ করতে পারবে না? বিজারক হিসেবে, মানে চার্জ বাড়াতে পারবে না, বিজারক হিসেবে আচরণ করতে পারবে না। তাই ফ্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করতে পারবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? যদি ব্যাপারটা ক্লিয়ার না হয়ে থাকো, আবার দেখো এই ভিডিওটা, আবার পিছনের দিকে নিয়ে এসে আবার দেখবা ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? এরপরে দেখো ক্লোরিনেরটা পড়লে একদম ফাইনালি ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? ক্লোরিনেরটা দেখো। তো আমরা কিছুক্ষণ আগে বললাম কি? ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তনশীল। ক্লোরিনের জারণ সংখ্যাটা বাড়তেও পারে, কমতেও পারে। দেখো এখানে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা 1 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে। ঠিক আছে? এখন ক্লোরিনের জারণ সংখ্যা আমি কি বলছিলাম? জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ধারণ করি? একটা পরমাণুতে একটা যৌগের মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, ইলেকট্রোনেগেটিভিটির মান যার কম সে হবে নেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভিটির মান যার বেশি সে হবে কি? পজিটিভ। ওকে, তাহলে দেখো আমরা একটা বিক্রিয়া লিখি। যেমন বিক্রিয়াটা হলো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই। বুঝতে ব্যাপার? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা একটা ক্লোরিনের বিক্রিয়া ঘটালাম। এখানে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা যখন হয় তখন কি কি যৌগ তৈরি হয়? যৌগ তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, আর তৈরি হয় সোডিয়াম অক্সিক্লোরাইড। বুঝতে পারছো ব্যাপারটা? সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম অক্সিক্লোরাইড তৈরি হয়। ঠিক আছে? তো এখন এই যৌগটাকে আমরা এবার একটু অ্যানালাইসিস করি। দেখো এখানে যে সোডিয়াম আর আছে কি? ক্লোরিন। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 0.9, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0। এখন তোমরা নিজেরাই দেখো কার তড়িৎ ঋণাত্মকতার মান কম, কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি।
অবশ্যই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ফলে এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড অণুতে ক্লোরিনের জারণ সংখ্যা হলো -1। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। দেখো ক্লোরিনটাকে কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে দেখো, এখানে দেখো আমাদের সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 0.9, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0। তাইলে এখন ব্যাপারটা দেখো তো, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের তুলনায় কম, বুঝতে পারতেছো ব্যাপার? তো এখন এই যৌগের মধ্যে NaOCl, এই যৌগের মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা হলো +1, আর বিক্রিয়ার আগে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা 0। ওকে, তাইলে এবার একটু হিসাব করে দেখো, এই যে ক্লোরিনের যে অণু, একই অণু, দেখো ব্যাপারটা একই মৌলিক অণু, একই মৌলিক অণু, ক্লোরিন একটা মৌলিক অণু, একই মৌলিক অণুর পরমাণুগুলোর মধ্যে একই সাথে জারক ও বিজারক রূপে আচরণ করবে। তাই দেখো ক্লোরিনের মধ্যে 2টা ক্লোরিনের পরমাণু আছে, এই একটা ক্লোরিন পরমাণু, এই একটা ক্লোরিন পরমাণু, এদের সকলের চার্জ হলো কত? 0। তাহলে এই যে ক্লোরিন, একটা ক্লোরিনের চার্জ কমছে, আরেকটা ক্লোরিনের চার্জ বাড়ছে। তাহলে যেই ক্লোরিনের চার্জ কমছে, চার্জ হ্রাস পাইলে সেটা কি হয়? জারক। দেখো এখানে একটা ক্লোরিন জারক, আরেকটা ক্লোরিন বিজারক। এটাকে আমরা কেন বিজারক বলতেছি? কারণ এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বাড়ছে, 0 থেকে +1 হয়েছে, জারণ সংখ্যাটা বাইরে গেছে। আর জারণ সংখ্যা বাইরে যাওয়া মানে হলো যে কি আমাদের এই যে জারণ সংখ্যা বাড়া, চার্জ বাড়ছে, চার্জ বৃদ্ধি মানে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া, বিজারক। তাহলে দেখো এই যে ক্লোরিনের একই মৌলিক অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে, সে পরমাণুগুলোর জারক এবং বিজারক উভয় রূপে সে কি করছে? আচরণ করছে। ফলে আমরা বলতে পারি ক্লোরিন কি করছে? অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করছে। কি ব্যাপারটা ক্লিয়ার এখন? বুঝতে পারতেছো? ক্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া, ফ্লোরিন দেখায় না কিন্তু ক্লোরিন দেখায়। পারবা, না পারার কোনো কারণ নাই, খুবই সহজ বিষয়। জাস্ট সংজ্ঞাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আর সংজ্ঞাটা বোঝার পরে আমি যে কথাগুলো বলছি তার সাথে ব্যাপারগুলো একটু কোরিলেট করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলেই ব্যাপারটা বুঝতে পারবা, সংজ্ঞার সাথে মিলিয়ে নাও। ওকে, সংজ্ঞা ঠিকঠাক মতো পড়তে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ফ্লোরিন তীব্র জারক। এই তো কিছুক্ষণ আগেই আমরা বলে দিলাম, তাই না? ফ্লোরিন তীব্র জারক কিছুক্ষণ আগেই বলা হইলো। অথবা হ্যালোজেন সমূহ তীব্র জারক, ঠিক আছে? এইটার ব্যাখ্যাটা আমরা কিভাবে করব? ওই তো একই কাজ, একই ব্যাপার। জারক মানে কি বলো এখন? এখানে শুধুমাত্র একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে, শুধুমাত্র জারক। জারক মানে আমাদের বিজারণ বিক্রিয়া হবে, মনে রাখবা। জারক মানে বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। ওকে, ইলেকট্রন গ্রহণ মানে কি? চার্জ বৃদ্ধি। ইলেকট্রন গ্রহণ মানে চার্জ হ্রাস, চার্জ হলো হ্রাস। ইলেকট্রন গ্রহণ মানে চার্জ হ্রাস, ঠিক আছে? তাহলে ফ্লোরিন সমূহকে আমরা তীব্র জারক বলবো। ফ্লোরিন তীব্র জারক বা হ্যালোজেন সমূহ তীব্র জারক। এখন দেখো কেন তীব্র জারক, ফ্লোরিনটাকে কেন তীব্র জারক বলা হয়? নাম্বার ওয়ান, ফ্লোরিন এর আকার ছোট। ফ্লোরিনের আকার ছোট, 1 নম্বর কন্ডিশন। ফ্লোরিনের আকার কি? ছোট। নাম্বার টু কন্ডিশন, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সর্বাধিক। এটা আমি শুধু বেশি বললে হবে, সর্বাধিক। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সর্বাধিক। নাম্বার 3, ইলেকট্রন আসক্তি দ্বিতীয় সর্বোচ্চ। ইলেকট্রন আসক্তি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ, মানে ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান, মানে ফ্লোরিনের থেকে ক্লোরিনেরটা বেশি, মানে ক্লোরিনের পরেই অবস্থান হলো যে কার? ক্লোরিনের পরেই হলো ফ্লোরিনের। তাহলে ইলেকট্রন আসক্তির দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। তাহলে দেখো আমার জারক মানে কি? জারক তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে, বুঝছো ব্যাপার? জারক তারাই যারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন গ্রহণ কারা করবে?
যাদের ইলেকট্রন আসক্তির মান বেশি থাকে তারাই তো ইলেকট্রন গ্রহণ করবে। আর যেহেতু ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি দ্বিতীয় সর্বোচ্চ, তার মানে ফ্লোরিনের ইলেকট্রন এর প্রতি চাহিদা অবশ্যই বেশি, এটা নিঃসন্দেহে বলার কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো ফ্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি সর্বাধিক। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি সর্বাধিক যদি হয়, তার মানে বা এর আকার একটু ছোট। আকার ছোট হইলে কি হয়, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্ব কম থাকে, সর্বশেষ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কম থাকে, ফলে আগমনী ইলেকট্রন খুব সহজেই তার সর্বশেষ কক্ষপথে প্রবেশ করতে পারে। আবার আকার কি ছোট, এই সকল কারণে আমাদের ফ্লোরিনটা একটা কি তীব্র জারক রূপে ক্রিয়া করে। কি বুঝতে পারতেছো ব্যাপার? হ্যাঁ, তো ফ্লোরিন যেহেতু তীব্র জারক, এই সকল কারণে, এই তিনটা কারণে ফ্লোরিন যেহেতু তীব্র জারক, এ কারণে দেখা যাচ্ছে কি, দেখো এই যে ফ্লোরিন ও কি করে, ও ধরো ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম ফ্লোরাইড তৈরি করে। তাহলে ধাতু সমূহেরা কি করে, সহজে ইলেকট্রন ত্যাগ করে, সহজে ইলেকট্রন ত্যাগ করে। এই যে ত্যাগকৃত ইলেকট্রন, এই ত্যাগকৃত ইলেকট্রনগুলোকে খুব সহজেই গ্রহণ করে কারা, ফ্লোরিন। শুধুমাত্র ফ্লোরিনই নয়, অন্যান্য হ্যালোজেন সমূহেরাও তীব্র জারক। বুঝতে পারছো ব্যাপার? কারণটা কি? কারণটা হলো একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার মানে অ্যাটমিক রেডিয়াস কমে যায়। তার মানে প্রত্যেকটা পর্যায়ে হ্যালোজেনের আকার ছোট। প্রতিটা পর্যায়ে মানে একদম প্রতিটা পর্যায়ে সব থেকে আকার ছোট হলো যে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে যেহেতু আমার এখানে আলোচনা নাই, আলোচনা আছে কার, হ্যালোজেন সমূহেরা, তাহলে প্রতিটা পর্যায়ে হ্যালোজেনের আকার ছোট, সেটা আমার ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিটা পর্যায়ে হ্যালোজেনের আকার ছোট, তার মানে 1 নম্বর কন্ডিশন খাটে। আবার হ্যালোজেনের ইলেকট্রন নেগেটিভিটি সর্বাধিক, কারণ আকার যত ছোট হবে ইলেকট্রন নেগেটিভিটির মান কি হবে, কমতে থাকবে। এটা যেহেতু আমার ফ্লোরিনের জন্য আমার স্পেসিফিকভাবে লেখা, আমি এখন লিখতে পারি অন্যান্য হ্যালোজেনের সাথে মানে সাপেক্ষে আমি ব্যাপারটা এইভাবে লিখতে পারি যে অন্যান্য হ্যালোজেনের ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে, এক্স মানে হ্যালোজেন, এক্স মানে হ্যালোজেন, তাইলে আমরা লিখতে পারি নাম্বার 1 হ্যালোজেনের আকার ছোট, নাম্বার 2 এখানে বলতে পারি আমরা হ্যালোজেনের ইলেকট্রন নেগেটিভিটি সর্বাধিক, নাম্বার 3 হ্যালোজেনের ইলেকট্রন আসক্তি কি হবে, সর্বোচ্চ হবে। ঠিক আছে, মানে ওই গ্রুপের মধ্যে পর্যায়ের মধ্যে সর্বোচ্চ, হ্যালোজেনের ইলেকট্রন আসক্তি ওই পর্যায়ে সর্বোচ্চ। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে যেরকম একই ঘটনা ঘটছে, ঠিক আছে, অন্যান্য হ্যালোজেনের ক্ষেত্রেও কি হবে, একই রকম ঘটনা ঘটবে। এই কারণে ফ্লোরিন যত সহজে ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও কি করে, খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করে। এই কারণে দেখবো ফ্লোরিন ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড তৈরি করে, ঠিক একইভাবে ক্লোরিন এটাও কি করবে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আবার ব্রোমিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। আবার দেখো এটা হলো কি আমাদের ফেরাস ক্লোরাইড, এটার সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, হ্যাঁ, তাহলে FeCl3 ফেরিক ক্লোরাইডে পরিণত হয়। ঠিক আছে, এটাও আমাদের কি ক্লোরিনের একটা কি ধর্ম প্রকাশ পাইছে, ক্লোরিন যে এখানে একটা জারক রূপে আচরণ করতেছে সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা গেল আমাদের আজকের পরবর্তী প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন। দেখো এখানে ক্লোরিনের জারণ ধর্ম, বিরঞ্জন ধর্ম ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো ক্লোরিনের বিরঞ্জন ধর্ম বলতে কি বোঝানো হয়েছে, দেখো জারণ ধর্ম বলতে কি বোঝানো হয়েছে। অনেকে আমাদের একটা প্রবলেমের মধ্যে থাকে, সেটা হলো জারণ ধর্ম বলতে মনে করে যে আসলে জারণ বিক্রিয়া, না, এটা হলো ভুল ধারণা। হ্যাঁ, জারণ ধর্ম বলতে ওর উপস্থিতিতে অন্যের জারণ বিক্রিয়া হওয়া। ঠিক আছে, তার মানে জারণ ধর্ম বলতে কি বোঝানো হবে, নিজের কি বিক্রিয়া, নিজের হবে বিজারণ বিক্রিয়া, নিজের বিজারণ বিক্রিয়া, অন্যের কি হবে, অন্যের জারণ হবে, অন্যের জারণ ঘটবে, নিজের কিন্তু বিজারণ বিক্রিয়া হবে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুল। জারণ ধর্ম মানে স্টুডেন্টদের প্রবলেমই হয় এই জায়গাতে। জারণ ধর্ম মানে
মনে করে যে আসলে মানে নিজের জারণ বিক্রিয়া, মানে ক্লোরিনের জারণ ধর্ম বলতে ক্লোরিনের জারণ বিক্রিয়া বোঝানো হয়েছে। না, আমি আবার বলি, কথাটা মনে রাখবা। হ্যাঁ, ধরো কোনো একটা বস্তুর জারণ ধর্মের কথা বলা হয়েছে, তাহলে তুমি কি মনে করবা, ওর হবে বিজারণ বিক্রিয়া, বাট ওর উপস্থিতিতে অন্যের জারণ বিক্রিয়াটা হবে। ঠিক আছে, আবার যদি কোনো বস্তুর বলা হয় বিজারণ ধর্ম ব্যাখ্যা করো, তো বিজারণ ধর্ম ব্যাখ্যা করতে গেলে তুমি মনে করবা কি, মনে করবা যে ওর নিজের হবে জারণ বিক্রিয়া, বাট ওর উপস্থিতিতে অন্যের হবে বিজারণ বিক্রিয়া, তাই বলা হয় ওটা বিজারণ ধর্ম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখলাম, জারণ ধর্ম মানে কি, নিজের কি হবে, নিজের কি হবে, বিজারণ বিক্রিয়া হবে। তো বিজারণ মানে কি, ইলেকট্রন কি, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, চার্জ কি পাবে, হ্রাস পাবে, এটুক মাথায় রাখলেই চলবে। এখন একটা বিক্রিয়া দেখো, যেমন FeCl2, এটার নাম কি, ফেরাস ক্লোরাইড। তাইলে এটার সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে কি তৈরি হয়ে যাবে, ফেরিক ক্লোরাইড, FeCl3 হয়ে যাবে। ডান। তাহলে এখন এই বিক্রিয়াটা একটু চার্জটা হিসাব করে দেখো, এখানে যে আয়রনটা আছে না, এই যে আয়রন FeCl2, এটা হলো ফেরাস, ফেরাস মানে এখানে আয়রনের চার্জ +2, আর এখানে যে ফেরিক ক্লোরাইড, এখানে আয়রনের চার্জ হলো +3, তাহলে এখানে হলো +2, এখানে হলো +3, তাহলে কার চার্জ বাড়ছে, আয়রনের চার্জ বাড়ছে। দেখছো ব্যাপারটা, আয়রনের চার্জ বাড়ছে, তাহলে চার্জ বৃদ্ধি মানে কি, চার্জ বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। তাহলে কার জারণ বিক্রিয়া হয়েছে দেখো তো, FeCl2, এটার কি বিক্রিয়া হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে। কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো, কার উপস্থিতিতে হয়েছে, ক্লোরিনের উপস্থিতিতে হয়েছে। তাহলে আমি যেখানে কি বলছি, জারণ ধর্ম বলতে কি বোঝায়, অন্যের জারণ বিক্রিয়া, অন্যটাকে ক্লোরিনের উপস্থিতিতে এই যে ফেরাস ক্লোরাইড, ওর জারণ বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, আর আমি কি লিখছি, নিজের কি বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হয়েছে। দেখো এখন ক্লোরিনের এখানে কি, ক্লোরিনটা এখানে মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় ক্লোরিনের চার্জ কত, 0, আর এখানে ফেরিক ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের চার্জ হলো -1। তাহলে দেখো নিজের যদি হিসাব করো 0 থেকে -1 মানে কি হয়েছে, চার্জ হ্রাস পাইছে, আর চার্জ হ্রাস পাওয়া মানে কি, বিজারণ বিক্রিয়া। চার্জ হ্রাস পাওয়া মানে কি, বিজারণ বিক্রিয়া। তাহলে কি দাঁড়ালো, ক্লোরিনের নিজের কি হয়েছে, বিজারণ বিক্রিয়া, কিন্তু ওর উপস্থিতিতে ফেরাস ক্লোরাইডের কি বিক্রিয়া হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে। তাহলে আমি কি বললাম, জারণ ধর্ম মানে নিজের বিজারণ বিক্রিয়া, বাট অন্যের জারণ বিক্রিয়া। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে ওকে, এরপরে আসে আমাদের বিরঞ্জন ধর্ম, ক্লোরিনের বিরঞ্জন ধর্ম। ঠিক আছে, ক্লোরিনের বিরঞ্জন ধর্ম। তাহলে বিরঞ্জন ধর্মের ব্যাপারটা কি বলছিলাম বলো দেখি, বিরঞ্জন ধর্ম মানে কি, বিরঞ্জন ধর্ম হলো রঙিন বস্তুকে বর্ণহীন করা, রঙিন বস্তুকে বর্ণহীন করা, এটাই হলো আমাদের বিরঞ্জন ধর্ম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এই যে আমাদের ক্লোরিন, এই ক্লোরিন পানি, ক্লোরিন পানি, এটাকে বলা হয় আমাদের ক্লোরিন পানি। কি বলা হয় এটাকে, ক্লোরিন পানি। তাহলে ক্লোরিন পানি কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে আর জায়মান অক্সিজেন তৈরি করে। কি তৈরি করে বলো, ক্লোরিন পানি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে আর তৈরি করে কি, জায়মান অক্সিজেন। তাহলে এই যে জায়মান অক্সিজেনটা তৈরি করে, এই জায়মান অক্সিজেন তৈরি হওয়ার কারণে এই জায়মান অক্সিজেনটাই মূলত কি করে, রঙিন বস্তুকে বর্ণহীন করে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যে জায়মান অক্সিজেনটা তৈরি হয়েছে কার জন্য তৈরি হয়েছে, ক্লোরিনের জন্য তৈরি হয়েছে। তাহলে ক্লোরিন পানির সাথে, মানে ক্লোরিন পানি থেকে আমরা কি পাচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি আর জায়মান অক্সিজেন পাচ্ছি। এই জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন করে। এটা দ্বারা আমরা প্রমাণ করতে পারি বা বলতে পারি যে ক্লোরিনের বিরঞ্জন ধর্ম বিদ্যমান। তার মানে ক্লোরিন পানি তোমার রঙিন বস্তুকে কি করে দেবে, বর্ণহীন করে দেবে। তাই ডাইং শিল্পে এর অনেক ব্যবহার আছে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমরা আসি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, আমার প্রতিটা প্রশ্নই আসলে গুরুত্বপূর্ণ থাকে। 47 নম্বর প্রশ্ন,
47 নম্বর প্রশ্নটা হলো কি দেখো, হ্যালোজেন গ্রুপের উপর থেকে নিচের দিকে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। হ্যালোজেন গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ঠিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হলো যে কি আয়োডিন, এই কয়টা যদি আমরা চিন্তা করি তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে ফ্লোরিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তারপরে ক্লোরিনের বেশি, তারপর ব্রোমিনের বেশি, সব থেকে বেশি হলো কার? আয়োডিনের। ঠিক আছে, এই একই প্রশ্ন কিন্তু এই যে আমি যে প্রশ্নটা এখন নিয়ে আলোচনা করব, এটা দ্বারা কিন্তু আমরা আরও একটা প্রশ্ন তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, আরও একটা প্রশ্ন, সেই প্রশ্নটা লিখে নাও, হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা ব্যাখ্যা। একই উত্তর হবে, একেবারে একই উত্তর। হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা বিশ্লেষণ করো। হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা বিশ্লেষণ করো। ভৌত অবস্থাটা কি জানো? এই ফ্লোরিনটা হলো গ্যাসীয়, ফ্লোরিনের ভৌত অবস্থাটা হলো গ্যাসীয়, ক্লোরিন হলো তরল। আচ্ছা, যদিও এটাকে আমরা সরাসরি তরল আমাদের বইতে লেখা আছে, কিন্তু আসলে একদম সরাসরি তরল না, একটু উদ্দায়ী তরল, উদ্দায়ী প্রকৃতির, সামান্য উদ্দায়ী প্রকৃতির কিছুটা। হ্যাঁ, ক্লোরিনটা পুরোপুরিভাবে তরল আমরা চিন্তা করতে পারি, আর আয়োডিনটা হলো যে কি আমাদের কঠিন। তাইলে এই যে আমাদের ভৌত অবস্থা, এই ভৌত অবস্থা দেখেই কিন্তু তুমি মোটামুটি একটু ফিল করতে পারতেছো, গ্যাসীয় অবস্থায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, তরল অবস্থায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্যাসীয় অবস্থার থেকে তুলনামূলক একটু বেশি থাকে, এবং কঠিন অবস্থায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি থাকে। ঠিক আছে, এই কারণে আমাদের এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাখ্যাটা যখন আমরা পড়ব, একই প্রশ্নের উত্তর আমাদের হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা দিয়ে ব্যাখ্যা করতে পারবো আমরা একই ভাবে। বুঝতে পারছো ব্যাপার? আচ্ছা, তো এখন এটা দেখো, এটা আমরা ব্যাখ্যা করব আমাদের ভ্যান ডার ওয়ালস বল দ্বারা। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আমরা ব্যাখ্যা করব। কি বল? ভ্যান ডার ওয়ালস বল। ঠিক আছে, এই ভ্যান ডার ওয়ালস বলটা কিসের উপরে ডিপেন্ড করে জানো? সমযোজী অণুসমূহের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল থাকে, এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস বল বলি। তো এই যে পারস্পরিক আকর্ষণ বলটা, এইটা ডিপেন্ড করবে আসলে ওই যে সংশ্লিষ্ট যে অণুটা, ওই অণুটার পৃষ্ঠতলের আকৃতির উপরে। মানে অণুটার যে সারফেস আছে, পৃষ্ঠতলের যে সারফেসটা থাকে, সাইজ মূলত এটার উপরে ডিপেন্ড করবে। তো পৃষ্ঠতলের আকৃতিটা যত বড় হবে, এই আকর্ষণ বলটাও তত বাড়বে। ঠিক আছে, আর পৃষ্ঠতলের আকার যদি ছোট হয়, আকর্ষণটা তত কি হবে? ছোট হবে। মানে ব্যাপারটা হলো এরকম, একটা ফুটবল আর একটা হলো যে টেনিস বল, এর সাথে তুলনা করো তোমরা। হ্যাঁ, টেনিস বলের সারফেসটা কি? ছোট, আর ফুটবলের সারফেসটা কি? বড়। তাহলে টেনিস বল মানে দুইটা টেনিস বল পরস্পরের মধ্যে আকর্ষণ করতে গেলে সারফেসের যে যে তোমার বাউন্ডারি, যেটাকে আমরা বলি সারফেস, হ্যাঁ, সারফেসের ব্যাপারটা ছোট থাকে বা অল্প থাকে, তাই সেখানে আকর্ষণটা কম হয়। কিন্তু দুইটা ফুটবলের কথা যদি আমরা বলি, তাহলে ফুটবলের ক্ষেত্রে কি হবে? সারফেসটা কি হবে? বেশি থাকবে। ঠিক আছে, তাহলে বেশি সারফেস নিয়ে পরস্পরকে কি করতে পারবে? আকর্ষণ করতে পারবে, তাই সেখানে আকর্ষণটা কি হবে? বেশি হবে। আর যদি আবার একটা মার্বেলের কথা বলি, মার্বেলের সাইজটা কিন্তু টেনিস বলের থেকেও ছোট, তাই সেখানে আকর্ষণটা কিন্তু আরও কি হবে? কম হবে। তাহলে ব্যাপারটা হলো এরকম। এখানে দেখো, আমরা যদি ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিনের এই হলো একটা ফ্লোরিন অণু, এখানে হলো যে আমাদের একটা সমযোজী বন্ধন, আবার এই একটা ফ্লোরিন অণু। এদেরকে আমি একটু দূরে দূরে অবস্থান করলাম। কারণটা কি? কারণ হলো ফ্লোরিনের মধ্যে আমাদের আকর্ষণটা খুবই কম বা নেই বললেই চলে, এটা বলতে পারি আমরা। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস, এটা হলো ফ্লোরিন, দুইটা ফ্লোরিন অণু, এর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুবই নগণ্য। এই খুবই নগণ্য হওয়ার কারণে এর ভৌত অবস্থাটা হয় গ্যাসীয়। বুঝতে পারছো ব্যাপারটা? আর ভৌত অবস্থাটা যদি গ্যাসীয় হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়। ঠিক আছে, এখন দেখো ফ্লোরিনের পরে ক্লোরিনের আকারটা একটু বড়। ক্লোরিনের আকারটা দেখো, এটাকে যদি আমি ক্লোরিনের সাথে তুলনা করি, আকারটা কিন্তু একটু বড় ফ্লোরিনের তুলনায়। কি ঠিক আছে? তাহলে একটা ক্লোরিন আকারটা কি হয়ে গেছে? বড়। তাই এখন এদের মধ্যে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা কিন্তু একটু বেশি।
বুঝতে পারছো ব্যাপারটা? ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা একটু কি বেশি, তাই এখন এটার ভৌত অবস্থাটা কি হয়ে গেল, তরল হয়ে গেল। এবং এবং দেখো এই যে ফ্লোরিন এর মধ্যে থেকে এই ক্লোরিনের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বেশি হয়ে যাওয়ার কারণে, এই যে আকর্ষণ বলটা বেশি হয়ে যাওয়ার কারণে এর গড়নক স্ফুটনাঙ্ক একটু কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি ব্রোমিনের কথা বলি, ব্রোমিনের কথা যদি বলি, দেখো ব্রোমিনেরটা তো আরো বড়, ব্রোমিন আরো বড়, পৃষ্ঠতলটা আরো বড়, এই হলো ব্রোমিন। তাহলে ব্রোমিনের পৃষ্ঠতলটা আরো বড় হয়ে যাওয়ার কারণে এখানে এখানে এই যে পার্শ্ববর্তী যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা সব থেকে কি হবে, বেশি হবে। কার তুলনায় বেশি হবে? ক্লোরিনের তুলনায় বেশি হবে। তাহলে এটাকে যদি আমরা ব্রোমিন ধরি, এটাকে যদি আমরা ব্রোমিন ধরি, এটাও ব্রোমিন, এটাও ব্রোমিন, তাহলে এখানে আকর্ষণটা বেশি হয়ে যাওয়ার কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরও বেশি। বুঝতে পারছো? যদিও এটাও ভৌত অবস্থাটা কি থাকে, তরল থাকে। আর সব থেকে আকর্ষণটা বেশি হবে কার ক্ষেত্রে? আয়োডিনের ক্ষেত্রে আকর্ষণটা সব থেকে বেশি হবে। কেন বেশি হবে আয়োডিনের আকর্ষণটা? দেখো আয়োডিনের আকারটা হলো সব থেকে বড়, সব থেকে আয়োডিনের আকারটা বড়, তাই এরা পরস্পরের সাথে গায়ে লেগে থাকে, এটাই বলা যায়। ঠিক আছে, এই একটা আয়োডিনের অণু, এই একটা আয়োডিনের অণু, তাহলে এখানে মধ্যবর্তী আকর্ষণ বল থাকে না বললেই মানে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না বললেই চলে। কার ক্ষেত্রে? আয়োডিনের ক্ষেত্রে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না বললেই চলে। তাই এখানে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা সব থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, আয়োডিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা সব থেকে বেশি। তাহলে এখানে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা কম, তাই এখানে আন্তঃআণবিক ফাঁকা অনেক বেশি। আর এখানে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা বেশি, তাই আন্তঃআণবিক ফাঁকা জায়গাটা ধীরে ধীরে কমে আসতেছে। এখানে কিন্তু আরও কমছে, আর এখানে সব থেকে কম। বুঝতে পারতেছো ব্যাপার? তাহলে ফ্লোরিনের মধ্যে, আমি আবার বলি, ফ্লোরিনের মধ্যে ভ্যান ডার ওয়ালসের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা সব থেকে কম, তাই ফ্লোরিনের মধ্যে আন্তঃআণবিক দূরত্বের পরিমাণটা বেশি, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এবং এটার ভৌত দশা হলো গ্যাসীয়। বুঝতে পারছো ব্যাপারটা? এটার ভৌত দশাটা কি? গ্যাসীয়। ফ্লোরিনের সাথে যদি আমি ক্লোরিনের কম্পেয়ার করি, কম্পেয়ার কিন্তু পার্ট বাই পার্ট, ফ্লোরিনের সাথে ক্লোরিনের কম্পেয়ার, তাহলে ফ্লোরিনের সাথে ক্লোরিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণটা আরেকটু কি বেশি। তাহলে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বেশি হওয়ার কারণে এর মধ্যে কি হচ্ছে, আন্তঃআণবিক ফাঁকা জায়গাটা আরও কমে গেছে। তাহলে আন্তঃআণবিক ফাঁকা জায়গাটা কমে গেলে কি হয়? তরল হয়। এরপরে আসো আমাদের ব্রোমিনের ক্ষেত্রে কি হয়েছে, ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা আরও একটু বেড়ে গেছে ক্লোরিনের তুলনায়, তাই দূরত্বটা আরও কমে গেছে। আর দূরত্ব কমে যাওয়া মানে ভৌত অবস্থাটা কি? তরল বা একটু কঠিন হয়ে গেল, তরল হয়ে গেল, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেড়ে গেছে। আর এখানে আয়োডিনের ক্ষেত্রে কি হয়েছে, ভ্যান ডার ওয়ালসের মানে আকর্ষণ বলটা এতই বেশি যে এদের মধ্যে ফাঁকা জায়গা নেই বললেই চলে, এটা কঠিন হয়ে গেছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? সরি টু সে মাঝখানে একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের হাইড্রাসিডের তীব্রতার ব্যাখ্যা করতে হবে। হাইড্রাসিড বলতে কি বোঝানো হয় জানো? হাইড্রাসিড কি? হাইড্রোজেন যুক্ত অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড একটা হাইড্রাসিড, হাইড্রোজেন ক্লোরাইড একটা হাইড্রাসিড, হাইড্রোজেন ব্রোমাইড একটা হাইড্রাসিড, হাইড্রোজেন আয়োডাইড একটা কি হাইড্রাসিড। এই হলো আমাদের হাইড্রাসিডের লিস্ট। ঠিক আছে, এই যে হাইড্রাসিডগুলো আছে এদের মধ্যে কোনটা দুর্বল অ্যাসিড আর কোনটা তীব্র অ্যাসিড, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো এখানে মনে রাখবা অ্যাসিডের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা বেশি কখন হয়? H+ আয়ন যত সহজে দান হয়। বুঝতে পারছো ব্যাপারটা? কি লিখলাম? অ্যাসিডের তীব্রতা বেশি হবে কখন? হাইড্রোজেন আয়ন যত বেশি দান হবে, যত সহজে দান হবে, হাইড্রোজেন আয়নটা যত সহজে দান হবে, আমাদের অ্যাসিডের তীব্রতা, হাইড্রাসিডের তীব্রতাটা তত কি হবে? বেশি হবে। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেনগুলো সব কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত আছে,
এই কারণে ঘটনাটা কি ঘটতেছে দেখো, আমি যদি এটাকে ধরি, এটা হলো ফ্লোরিন, আচ্ছা এটাকে আমরা ফ্লোরিন ধরলাম, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, এটা হলো ফ্লোরিন, এটা হলো ধরো ফ্লোরিনের নিউক্লিয়াস, এটা হলো ফ্লোরিনের নিউক্লিয়াস, ওকে। আচ্ছা এটাকে ধরলাম আমি ক্লোরিন, ক্লোরিনের সাইজটা একটু বড়, এটা হলো ক্লোরিনের নিউক্লিয়াস। এটা হলো ব্রোমিন, ব্রোমিনের সাইজটা আরও বড়, এটা হলো ব্রোমিনের নিউক্লিয়াস, ঠিক আছে। আর এটাকে দিলাম আমি এখন আয়োডিন, আয়োডিনের সাইজ সব থেকে বড়, এটা হলো আয়োডিনের নিউক্লিয়াস, ঠিক আছে। তাইলে এখন হাইড্রাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনটা সরাসরি কেন্দ্রীয় পরমাণুর সাথে সরাসরি যুক্ত আছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত আছে সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে আমার এখানে আছে হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন কিন্তু, ঠিক আছে। এই হলো আমাদের বন্ধন, এখানে হলো হাইড্রোজেন, এই হলো আমাদের বন্ধন। আবার এখানে হলো হাইড্রোজেন, হ্যাঁ, এই হলো আমাদের সমযোজী বন্ধন, ওকে। আবার এখানে হলো হাইড্রোজেন, এই হলো আমাদের আয়োডিনের সাথে হাইড্রোজেনের সমযোজী বন্ধন, ওকে। এই তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমি এখানে কি লিখছি, অ্যাসিডের তীব্রতা বেশি হবে কখন, প্রোটন মানে H+ যত সহজে বের হতে পারে। তাহলে এখন এখানে দেখো, যেহেতু কেন্দ্রীয় পরমাণু এখানে ফ্লোরিন আর এ হলো হাইড্রোজেন, যেহেতু কেন্দ্রীয় পরমাণুর আকারটা কি ছোট, আকার ছোট মানে কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসের সাথে এই সর্বশেষ মানে কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসের সাথে এই যে হাইড্রোজেন যে বন্ধনে অংশগ্রহণ করতেছে, বন্ধনের ইলেকট্রনের দূরত্ব কম। এখানে বন্ধনের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেশি, এখানে বন্ধনের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব আরও বেশি, এখানে সব থেকে বেশি। এখন তোমরা হিসাব করে দেখো বন্ধনের ইলেকট্রনটা কোথায় দুর্বল বেশি, হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে, হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে বন্ধন ইলেকট্রন ও নিউক্লিয়াস, বন্ধন ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বেশি, বুঝতে পারছো? হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে বন্ধন ইলেকট্রন আর নিউক্লিয়াসের দূরত্ব বেশি। আর দূরত্ব বেশি মানে কি হবে, দূরত্ব বেশি মানে আকর্ষণ কম, আর আকর্ষণ কম মানে বন্ধন সহজে ভেঙে যায়, বন্ধন সহজে ভেঙে H+ বের হয়। তাহলে কোনটা থেকে H+ সহজে বের হবে, হাইড্রোজেন আয়োডাইড থেকে। এই হাইড্রোজেন আয়নটাকে আমরা খুব সহজে বের করতে পারবো, এটা ফাস্ট বের হবে, দ্রুত বের হবে, এটা দ্রুত বের হবে অন্যান্যগুলোর তুলনায়। এই যে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন ব্রোমাইড, আর এখানে কি হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মধ্য থেকে প্রোটনটা খুব সহজে বের হবে। তাহলে হাইড্রোজেন আয়োডাইড সহজে প্রোটন দান করবে, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের অ্যাসিডের তীব্রতাটা কি হবে, বেশি হবে। ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা বলো? তাহলে হাইড্রোজেন আয়োডাইডের তুলনায় হাইড্রোজেন ব্রোমাইডের এখানে দূরত্বটা কম, ফলে এখানে ইলেকট্রনগুলা এই বন্ধনের ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের দূরত্বটা কম, আর দূরত্ব কম মানে আকর্ষণটা একটু বেশি, ফলে ইলেকট্রন একটু পরে বের হবে বা একটু ধীরে ধীরে বের হবে। কার থেকে? হাইড্রোজেন আয়োডাইডের সাপেক্ষে, এটার সাপেক্ষে এটার হিসেবটা করবো, ঠিক আছে? তাইলে তুমি মিলাতে পারো। আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাপেক্ষে যখন হাইড্রোজেন ক্লোরাইডের দিকে যাবা, তখন এখানে দূরত্বটা আরও কমে যাচ্ছে, ফলে এখানে আকর্ষণ আরও বেশি আকর্ষণ মানে এখান থেকে ধীরে ধীরে বের হবে। আর সব থেকে বেশি ধীরে হবে কার? হাইড্রোজেন ফ্লোরাইড। এটা এখানে দূরত্ব সব থেকে কম, হ্যাঁ। বন্ধন ইলেকট্রন ও নিউক্লিয়াসের, দূরত্ব কি? কম। তাহলে দূরত্ব কম মানে কি বলো? দূরত্ব কম মানে কি? উল্টা হবে, দূরত্ব কম বেশি হলে যদি আকর্ষণ কম হয়, দূরত্ব কম মানে আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি মানে বন্ধন সহজে ভাঙবে না, তার মানে সহজে H+ বের হবে না। আর সহজে যদি H+ বের না হয়, অ্যাসিডের তীব্রতা কম, তাইলে সব থেকে বেশি তীব্র অ্যাসিডকে হাইড্রোজেন আয়োডাইডের তীব্রতা বেশি, তারপরে হবে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হবে হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হবে হাইড্রোজেন ফ্লোরাইড। ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো? এটাই হলো আমাদের অ্যাসিডের তীব্রতার ব্যাখ্যা। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? কি লেখা আছে দেখো তো, আমাদের 49 নাম্বার কোশ্চেন, তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে। 49 নাম্বার কোশ্চেন কি লেখা আছে? হাইড্রোজেন ফ্লোরাইড তরল সাধারণ তাপমাত্রায়
কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড গ্যাসীয় কেন? খুব সহজ বিষয়, আমি একদম দ্রুত শেষ করে দিই। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইডটা তরল, এর কারণ কি? কারণ হলো হাইড্রোজেন ফ্লোরাইডে এই টোটালটা ব্যাখ্যা দেবো আমরা হাইড্রোজেন বন্ড দ্বারা। ঠিক আছে, এই টোটাল ব্যাখ্যাটাই দেবো আমরা কি দ্বারা? হাইড্রোজেন বন্ড দ্বারা আমরা ব্যাখ্যা দেবো। হাইড্রোজেন বন্ড থাকলে তরল, হাইড্রোজেন বন্ড না থাকলে গ্যাস, সোজা কথা, একদম কোনো পেঁচাপেচি নেই। হাইড্রোজেন বন্ড থাকলে তরল, হাইড্রোজেন বন্ড থাকলে তরল, ঠিক আছে, আর না থাকলে গ্যাস। তাহলে এখন দেখো হাইড্রোজেন ফ্লোরাইডকে আমি চিন্তা করি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4.0, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, মানের ব্যবধান কত বলো? মানের ব্যবধান হয়েছে 1.9। তার মানে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মানের ব্যবধান 1.9। তাহলে কি হচ্ছে? এই একটা হাইড্রোজেন ফ্লোরাইড, আবার আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড, আবার আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড, এর মধ্যে কি থাকে দেখো এখন ব্যাপারটা অ্যানালাইসিস করে। এখানে আমি কি বলছিলাম, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হয় নেগেটিভ, আর যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে হবে পজিটিভ। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান যেহেতু ফ্লোরিনের বেশি, ফ্লোরিনটা আংশিক নেগেটিভ এবং ফ্লোরিনের 3টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনটা হয় পজিটিভ। এখানে ফ্লোরিনটা নেগেটিভ, এর 3টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, হাইড্রোজেনটা হয় কি? পজিটিভ। আমার একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে একটা মুক্ত জোড় ইলেকট্রন লাগে এবং আকার ছোট হওয়া লাগে। এই ফ্লোরিন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে, আবার এই ফ্লোরিন এই হাইড্রোজেনের সাথেও হাইড্রোজেন বন্ড গঠন করে, যে লাল চিহ্ন দ্বারা এগুলো হলো হাইড্রোজেন বন্ড, এগুলো হলো এইচ বন্ড। এইচ বন্ড এটাও কি আমাদের এইচ বন্ড। তাহলে এখন কি দেখা যাচ্ছে, যে হাইড্রোজেন ফ্লোরাইড অণুগুলা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে অসংখ্য হাইড্রোজেন ফ্লোরাইড এরকম সন্নিবেশিত অবস্থায় থাকতে পারে। তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যায়, আর মধ্যবর্তী দূরত্ব যদি কমে যায় তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বেড়ে যায়, আর সেই আন্তঃআণবিক আকর্ষণের কারণে তাদের ভৌত অবস্থাটা কি হয়ে যায়? তরল হয়ে যায়। তার মানে হাইড্রোজেন ফ্লোরাইড কেন তরল? কারণ হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এই হাইড্রোজেন বন্ড থাকার কারণে এটা তরল। অসংখ্য হাইড্রোজেন ফ্লোরাইড পরস্পরের সাথে একটা লিঙ্ক তৈরি করে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড এর মধ্যে যে ক্লোরিন আছে, ক্লোরিনের আকার বড়, তাই ক্লোরিন পরমাণু মানে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে এবং হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড হতে পারে না। বুঝতে পারছো ব্যাপার? ক্লোরিনের HCl এর মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, মানের ব্যবধান 0.9। কিন্তু ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন সম্ভব নয়। বুঝতে পারছো ব্যাপার? তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ড হতে পারে না। তার মানে এই একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে এই যে হাইড্রোজেন বন্ড এটা থাকে না। বুঝতে পারছো? এই কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন রূপে থাকে। তাইলে পরস্পর থেকে যদি বিচ্ছিন্ন রূপে থাকে তাদের ভৌত অবস্থাটা কি হবে? নিশ্চিতভাবে গ্যাসীয় হবে। ঠিক একই ঘটনা কার ক্ষেত্রে? হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে। সেখানেও তাদের ভৌত অবস্থাটা কি হবে? গ্যাসীয় হবে। কি বুঝতে পারতেছো ব্যাপার? ওকে, ওকে, আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন কি বলো? আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ মানে কি জানো? হ্যালোজেন নিজেদের মধ্যে যে যৌগ গঠন করে তাকেই বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। ঠিক আছে? হ্যালোজেন সমূহ নিজেদের মধ্যে, হ্যালোজেন সমূহ নিজেদের কেন্দ্র করে যে যৌগ গঠন করে তাই হলো যে কি? আন্তঃহ্যালোজেন যৌগ। বুঝতে পারছো ব্যাপারটা? এখন আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করার কিছু রুলস আছে। সেই রুলসগুলো কি? আন্তঃহ্যালোজেন যৌগে তো দুইটা হ্যালোজেন পরমাণু থাকবে,
তাহলে সেখানে কাকে কেন্দ্রীয় পরমাণু ধরতে হবে? মনে রাখবা, আকারে বড় যে হ্যালোজেন পরমাণুটা সেটাই হবে যে আমাদের ওই আন্তঃ হ্যালোজেন যৌগের কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে নোটস এই একটা ব্যাপার মাথায় রাখলেই এনাফ। নাম্বার 1, আমাদের কি বলতে হবে? ধরো যার আকার ছোট, যে হ্যালোজেনের আকার বড়, ওই হ্যালোজেনকে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, Ca মানে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু ধরতে হবে, কেন্দ্রীয় পরমাণু ধরতে হবে। তাইলেই ইটস ওকে। এই জিনিসটা বুঝতে পারলেই এনাফ। তাহলে হ্যালোজেন সমূহেরা আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। দেখো আমরা যদি বলি বা আয়োডিনের সাথে, আয়োডিন ও ফ্লোরিন, ঠিক আছে, এটা দিয়ে আমি আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করব। তাহলে এটা কিভাবে হবে? আয়োডিন আর ফ্লোরিনের মধ্যে আয়োডিনের আকারটা কি বড় না? ওকে, তাহলে আয়োডিনটা হবে কেন্দ্রীয় পরমাণু, তার মানে আয়োডিনকে কেন্দ্র করে ফ্লোরিন যুক্ত হবে। বুঝতে পারছো ব্যাপার? এখন আয়োডিনের জারণ সংখ্যা কত? দেখো ফ্লোরিনের জারণ সংখ্যা 1 এবং এটা শুধুমাত্র -1। বুঝো ব্যাপার? ফ্লোরিনের জারণ সংখ্যা 1 এবং এটা শুধুমাত্র কত? -1। শূন্য তো আছে, সেটা মুক্ত অবস্থায়, যৌগের মধ্যে না। আর অন্যান্য ক্লোরিন যেগুলো, মানে অন্যান্য হ্যালোজেন যেগুলো আছে, ক্লোরিন, ব্রোমিন, তারপর হলো যে কি আমাদের আয়োডিন, এদের জারণ সংখ্যা 1, 3, 5, 7 হতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? আর প্লাস আর মাইনাস কখন হবে? ওই যে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তখন সে হবে মাইনাস, আর তড়িৎ ঋণাত্মকতার মান কম হলে হবে প্লাস। তাহলে দেখো আয়োডিনের সাথে ফ্লোরিন একটা যুক্ত হতে পারে, আবার আয়োডিনের সাথে ফ্লোরিন 3টা যুক্ত হতে পারে, একটা আয়োডিনের সাথে 5টা যুক্ত হতে পারে, আবার একটা আয়োডিনের সাথে 7টা ফ্লোরিন যুক্ত হতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আইএফ এ আয়োডিনের জারণ সংখ্যা হবে +1। দেখো ফ্লোরিনের জারণ সংখ্যা সব থেকে বেশি, ফ্লোরিনের যত যৌগ আছে সবখানে ফ্লোরিন নেগেটিভ, অন্য পরমাণুটা পজিটিভ হবে। তাহলে এখানে আয়োডিন +1, এখানে আয়োডিনের +3, এখানে আয়োডিনের +5, এখানে আয়োডিনের +7 জারণ সংখ্যা, আর ফ্লোরিন সকল ক্ষেত্রেই -1। কি বুঝতে পারতেছো ব্যাপারটা? ওকে, ঠিক একইভাবে আমাদের ব্রোমিন, দেখো ব্রোমিনের সাথে যদি তুমি আয়োডিনের যৌগ গঠন করো, ব্রোমিনের সাথে আয়োডিনের, তাহলে কে হবে বলো? ব্রোমিনের সাথে আয়োডিন যাবে, তাই না? ধরো আই এখানে কেন্দ্রীয় পরমাণু যাবে, কেন্দ্রীয় পরমাণু আই, তাহলে IBr3 হতে পারে, IBr5 হতে পারে, IBr7 হতে পারে। তার মানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কে থাকবে? আয়োডিন থাকবে। ওকে, যেহেতু ব্রোমিন আর আয়োডিনের মধ্যে আয়োডিনের আকারটা বড়, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো, ঠিক আছে? তার মানে যে পরমাণুর আকার বড় ওই পরমাণুটাকেই আমরা কেন্দ্রীয় পরমাণু ধরে সেটাকে আমরা কি করব? আমরা আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করব। ধরো ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে বড় কে? অবশ্যই ব্রোমিন বড়, ক্লোরিনটা ছোট। তাহলে এখানে ব্রোমিনটা হবে কেন্দ্রীয় পরমাণু, তাহলে ব্রোমিনের সাথে ক্লোরিনের যুক্ত হয়ে ধরো BrCl3 হতে পারে, BrCl5 হতে পারে, ঠিক আছে? হয়ে গেল। এখন দেখো এখানে আমি পরবর্তীতে কি লিখছি, IF3 সম্ভব কিন্তু Fi3 সম্ভব নয় কেন? এখন তো তোমরা ইজিলি বুঝতে পারতেছো। IF3 সম্ভব, ঠিক আছে, IF3 সম্ভব কিন্তু Fi3 সম্ভব নয়। এটার ক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা দিতে পারি? IF3 সম্ভব কারণ IF3-তে কেন্দ্রীয় পরমাণুকে আয়োডিন, কিন্তু এটা সম্ভব কারণ কি, যে আয়োডিনের সাথে ফ্লোরিনের যখন আন্তঃহ্যালোজেন যৌগ গঠন হবে তখন আয়োডিনের আকার বড়, আর আয়োডিনের আকার বড় হওয়ার কারণে ওই কেন্দ্রীয় পরমাণু হবে, ঠিক আছে? কিন্তু Fi3-তে ফ্লোরিন তো কেন্দ্রীয় পরমাণু, কিন্তু ফ্লোরিন কি কেন্দ্রীয় পরমাণু হতে পারে? পারে না। ফ্লোরিন কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, তাই এটা সম্ভব নয়। এই কারণে এটা সম্ভব নয়, এটা সম্ভব। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আন্তঃহ্যালোজেন যৌগ কিভাবে গঠিত হয় সেটাও বুঝতে পারছো। আর কখন কোন যৌগগুলো সম্ভব, এরকম আরও অনেক উদাহরণ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কারণ আমরা হ্যালোজেন সমূহের আলোচনাটা আমরা আরও ডিটেলসে করব, সেই ক্লাসগুলো আসবে আমাদের ধারাবাহিকভাবে। ততদিন পর্যন্ত চ্যানেলের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে?
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।